আগামী কয়েকটা দিন বাংলাদেশের মানুষের জন্য খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর এবং অনেকে এই সময়টিকে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করছেন। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে অনেকেই সন্দেহের চোখে দেখেন, রহস্যের চোখে দেখেন। সেই ডক্টর খলিলুর রহমান হঠাৎ করে কেন ওয়াশিংটন গেলেন? এবং যতটা জানা গেছে যে তিনি জরুরি ভিত্তিতেই যুক্তরাষ্ট্রে গেছেন। নির্বাচনের আর যেখানে 1 মাস বাকি সেটিকে সামনে রেখে এই সময় হঠাৎ তার যুক্তরাষ্ট্রের সফর বিষয়টি অনেকের মধ্যে কৌতূহলে জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন বা কোনো কোনো গণমাধ্যমে এভাবে খবর এসেছে যে সরকারের কার্যক্রম, রাজনৈতিক উত্তরণ চেষ্টা তথা কাঙ্ক্ষিত একটি জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি এবং সদ্য আরোপিত ভিসা বন্ড নিয়ে আলোচনায় ওয়াশিংটনে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এবং তিনি বুধবার বিকালেই দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এখানে একটু জানিয়ে রাখি, তার সফর সম্পর্কে অফিস আদেশে যেটি বলা হয়েছে, সরকারি অফিস আদেশ, সেখানে লেখা আছে যে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত সফর করবেন। সফরের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে 8 থেকে 12 জানুয়ারি। প্রশ্ন হচ্ছে যে তিনি একই সঙ্গে আবার আরব আমিরাত কেন সফর করবেন? এই মুহূর্তে আরব আমিরাতের যে কোনো বিষয় আমাদের কাছে বিশেষভাবে উপস্থাপিত হচ্ছে। তার কারণ যুক্তরাষ্ট্র বা ভারতের যে কারোর সঙ্গে যে কোনো বৈঠক এই মুহূর্তে অনুষ্ঠিত হলে সেটি আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এবং সেগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন ডক্টর খলিলুর রহমান। আবার একটু খেয়াল রাখার বিষয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি ঢাকায় আসছেন আগামী 12 জানুয়ারি। বাংলাদেশে বহুল আলোচিত, তুমুলভাবে সমালোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পর দীর্ঘদিন চলে গেছে। তারপর কিন্তু যুক্তরাষ্ট্র তার দূত হিসেবে পাঠাচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে। এবং তিনি ঢাকায় এসে, যেটা জানা গেছে, প্রথমেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওদিকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে কাদের সঙ্গে বৈঠক করতে চান, কাদের সঙ্গে বৈঠকের জন্য এর মধ্যে ওয়াশিংটনে আবেদন জানানো হয়েছে। তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর এবং ওয়াশিংটন সফরে থাকা নয়াদিল্লির অর্থাৎ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করতে চান। যাদের সঙ্গে তিনি বৈঠক করতে চান বা বৈঠকের সম্ভাবনা রয়েছে, যাদের নাম উল্লেখ করলাম, তারা কি সবাই ভিসা বন্ড প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অর্থাৎ যেটি ওপেনে বলা হচ্ছে যে তিনি ভিসা বন্ড প্রক্রিয়া যে জটিলতা দেখা দিয়েছে সেটি নিরসনের জন্য ওয়াশিংটনে গেছেন। এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, তারা কি এসব বিষয়ের সঙ্গে জড়িত, নাকি এই দক্ষিণ বা মধ্য এশিয়ায় বিশেষ রাজনৈতিক প্রক্রিয়া বা পরিকল্পনার সঙ্গে এই মানুষগুলো জড়িত? একই সঙ্গে আমি একটু পল কাপুর সম্পর্কে বলতে চাই, যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন পল কাপুর। এই পল কাপুর দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে পাকিস্তানের জঙ্গিবাদ বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন, যথেষ্ট পড়াশোনা তার, এটুকুই ইঙ্গিত দিয়ে রাখলাম। এখন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে, এটি খুবই একটা দুশ্চিন্তার বিষয় বাংলাদেশের মানুষের জন্য। ভিসা বন্ড সম্পর্কে একটু বলে রাখি, তারপর আবার ডক্টর খলিলুর রহমান সম্পর্কে আসছি। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। আপনারা এর মধ্যে জেনে গেছেন, যারা এই বিষয়ে এর মধ্যে আগ্রহী হয়ে উঠেছেন। কিছু নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত
বা নিশ্চয়তার কথা বলা হচ্ছে, যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে যে কয়দিনে ভিসা পাওয়া যায় তার সময়সীমা মেনে চলতে পারেন যে কেউ। এবং প্রতি বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশের হাজারো শিক্ষার্থী কিংবা পর্যটক এবং কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরও হতে পারে, শুধু বাংলাদেশ নয়, আমি অন্য দেশের ক্ষেত্রেও বলছি। তো কোনো নন ইমিগ্রান্ট ভিসাদারী অনুমোদিত সময়ের চেয়ে যদি বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকেন, সেটিকে ওভারস্টে হিসেবে চিহ্নিত করা হয় এবং এই আওতায় যারা পড়বেন তাদেরকে ওই জামানতের টাকা জরিমানা হিসেবে দিতে হবে বা কেটে রাখা হবে। তো কোন মুহূর্তে বাংলাদেশের নাম এই তালিকায় ঢুকলো? যখন কিনা বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের উপরে যুক্তরাষ্ট্রে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, সেই বিষয়টির সমাধান হয়নি এখনো পর্যন্ত, ঝুলে রয়েছে। তার পরপরই আবার এলো ভিসা বন্ডের বিষয়টি, এবং ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম আসতে পারে, এটি কিন্তু আগে থেকেই বাংলাদেশ সরকার জানতো। প্রশ্ন হচ্ছে, ডক্টর খলিলুর রহমান যে এতটাই পারদর্শী সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়, এটি তিনি কেন আগে থেকে বন্ধ করতে পারলেন না? কি উদ্যোগ নিয়েছিলেন তিনি? এবং একই সঙ্গে প্রশ্ন যে এত করিতকর্মা লোক বিদেশ থেকে ভাড়া করা নিয়ে আনা হলো, মার্কিন নাগরিক, তার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে, সেই ব্যক্তি গত 15-16 মাসে কি করতে পেরেছেন? ঢাক ঢোল তো পেটানো হচ্ছিল সরকারের পক্ষ থেকে, সরকারের প্রেস উইংয়ের পক্ষ থেকে, যে রোহিঙ্গাদের সব নাকি ফিরিয়ে দেওয়া হবে, বাংলাদেশ থেকে সব খালি করে দেওয়া হবে। কি করেছে? আর শুল্ক আরোপের বিষয়টি তো বললাম যে এখনো ঝুলে আছে। এবার শেষ করব যে এই যে ভিসা বন্ড তালিকায় আর কোন কোন রাষ্ট্রের নাম রয়েছে, শুধু খেয়াল করুন যে আমরা কোথায় অবস্থান করছি, যুক্তরাষ্ট্রের কাছে, এবং এই সরকারের সময়, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সারা বিশ্বের সব বড় বড় মানুষের সঙ্গে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সব বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার বোঝাপড়া ওঠাপড়া, তিনি এলে কি না কি হয়ে যাবে এমনটা মনে করা হয়েছিল। 38টি দেশ এখনো পর্যন্ত এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে। এই তালিকায় আর কারা রয়েছে? আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, কিরগিজস্তান, মালাবি, মৌরিতানিয়া, সেনেগাল, এরকম আরও কিছু রাষ্ট্র। বোঝা যাচ্ছে যে কোন তালিকায় আমরা পড়েছি। সবশেষ প্রশ্ন হচ্ছে যে আসলে কেন গেছেন ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে? কিসের বোঝাপড়া করতে গেছেন? কি বার্তা নিয়ে তিনি ফিরবেন ডক্টর ইউনূসের কাছে? কি পরিকল্পনা রয়েছে আগামী নির্বাচন নিয়ে? যুক্তরাষ্ট্র বা কি সবক দিয়ে পাঠাবে ডক্টর খলিলুর রহমানকে? হঠাৎ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কেন আমেরিকায় গেলেন? আমেরিকা কি তাকে ডেকে পাঠিয়েছে? এর পাশাপাশি আরো কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কিছু অজানা তথ্য আপনাদের সামনে আসবে, একদম শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করি। আর একটা ছোট্ট আনন্দের খবর জানিয়ে শুরু করি যে এই রূপান্তরের সত্যের এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 1 লাখ অতিক্রম করেছে আরো 2-3 দিন আগে। আমি বলবো করেও আমার আসলে বলা হয়নি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ। আপনাদের এই সমর্থনের কারণেই আমি অনেকটা ক্যাজুয়ালি শুরু করেও আজ প্রায় 16 মাসের মতো হলো চ্যানেলটি নিয়ে আছি। প্রায় প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি কোনো না কোনো বিষয় নিয়ে। যাই হোক, ডক্টর খলিলের বিষয় নিয়ে আসছি। তার আগে একটু পেছনে যেতে চাই যে আপনাদের কি মনে আছে যে কক্সবাজার জেলার পেকুয়া বাজার, একটা বাজার আছে, এটা পেকুয়া
বাজার, ওখানে একটা উপজেলার আন্ডারে একটা মেইন বাজার, ওটা ব্যবসায়িকভাবে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি একটা 19 তলা হোটেলের কথা বলেছিলাম, যেটা নিচের তলাটা ছিল পানশালা, রেস্টুরেন্ট এসব, এবং তারপরে উপরের দিকে ছিল মানে থাকার জায়গা। এই 19 তলা হোটেলটির মালিক ছিল মোস্তফা মাঝি, এবং এই হোটেলটি বেশ কয়েক মাস আগে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যখন টেকনাফে আরাকান আর্মিকে ডক্টর ইউনূসের প্রশাসন ব্যাগ দিচ্ছিল, এবং সেখানে আরাকান আর্মিরা সেখানে মানে বিয়ে করছে, ঘর বাড়ি করে থাকছে। তো সেই অবস্থায়, এবং সেখানে অনেক মার্কিন আহ, সেনা, মার্কিন প্রশাসনের লোকজনের আসা যাওয়া ছিল, যে কারণে সেখানে তাদের মনোরঞ্জনের জন্য একটা পানশালা করা হয়েছিল। 3-4 দিন আগে হঠাৎ এই মোস্তফা মাজিকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। কারা মোস্তফা মাজিকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এমনকি মোস্তফা মাজির মতো একজন গুরুত্বপূর্ণ লোক ওই পেকুয়া বাজারে, তার মৃত্যুটা নিয়ে তেমন কোথাও কোনো আলোচনা বা আমাদের প্রধান প্রধান গণমাধ্যমে বিষয়টি আসছে বলে আমার চোখে পড়ে। যে কথা বলছিলাম, যে ডক্টর খলিল কেন আমেরিকায় গিয়েছেন হঠাৎ করে, 3টি কারণে তিনি গিয়েছেন। যে বাংলাদেশ এই যে চীনের সাথে তাদের দহরম মহরম বাড়ছে, এবং চীন থেকে তারা 20টি J-10 CE যুদ্ধবিমান কিনবে বলে আলোচনা করছে। কেন এই যুদ্ধ বিমানগুলো চীন থেকে বাংলাদেশ কিনবে, এই প্রশ্নটি মার্কিন আহ, কর্তৃপক্ষ ডক্টর খলিলকে করবে। ডক্টর খলিল মূলত পল কাপুরের সাথে মিটিং করবেন, যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ফর সাউথ এশিয়া। আবার ভারতে যিনি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার, তার সাথেও ডক্টর খলিলের মিটিং হওয়ার কথা। এর বাইরে ট্রাম্প প্রশাসনের আরো 2-1 জনের সাথে মিটিং হওয়ার কথা। সুতরাং এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা, চীনের সাথে দহরম মহরম, এই প্রশ্নটি ডক্টর খলিলকে করবে। আরেকটা বিষয়, যে আপনারা সোনাদিয়া দ্বীপের নাম শুনেছেন, আমরা তো বারবার সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি, যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে নেবে, কিন্তু আমেরিকার কুনজর পড়েছে সোনাদিয়া দ্বীপের উপরে। এই সোনাদিয়া দ্বীপের কাছে, সোনাদিয়াটা হলো মহেশখালী উপজেলার মধ্যে, এই সোনাদিয়া দ্বীপের কাছে একটা গভীর সমুদ্র বন্দর হবে। এই সমুদ্র বন্দরটা কে করবে, এটা নিয়ে চীন অনেক ঘোরাঘুরি করছে। আবার সোনাদিয়া দ্বীপটাকে একটা ইকো পার্কের মতো করবার জন্য শেখ হাসিনা সরকার চেয়েছিল জাপানের সাথে একটা আলোচনা করতে, কারণ এটা আবার এই প্রাকৃতিকভাবে খুব সমৃদ্ধশালী, এবং এটাকে বলা হয় যাযাবর পাখিদের দ্বীপ। তো এইখানে এখন যেহেতু আমেরিকার কুনজর পড়েছে, আমি বললাম যে আমেরিকার অনেক সৈন্যরা, আমেরিকান প্রশাসনের লোকজন এখন সোনাদিয়া দ্বীপে যাওয়া আসা করে। এই সোনাদিয়া দ্বীপে খুব রিসেন্টলি হত্যাকাণ্ড বেড়ে গেছে, বেশ কিছু খুন হয়েছে এখানে, এবং এই খুনগুলো নিয়ে ট্রাম্প প্রশাসন ভীষণ উদ্বিগ্ন, এবং তারা জানতে চায় যে এই খুনগুলো কারা করছে। স্বভাবতই যখন এই সোনাদিয়া এই খুনগুলো হচ্ছে, অনেকেই বলছে যে ভারতের এখানে হয়তো কোনো হাত আছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এটি অস্বীকার করা হচ্ছে, এবং ট্রাম্প প্রশাসনও মেনে নিচ্ছে হয়তো এটা ভারত করছে না। তাহলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, এটি নিয়ে আলাপ করবে এই ডক্টর খলিলের সাথে। কারণ এখন আরাকান আর্মি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে, মাঝখানে তাদের যে একটা জয় জয়কার ছিল সেই জায়গাটা তারা নেই, তারা পিছু হটেছে। তো সেই জায়গায় এখন আরাকান আর্মির ভূমিকাটা কি, এখানে আবার রোহিঙ্গারা সশস্ত্র গ্রুপ করে তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে। সো এই জায়গার সমীকরণগুলো খুব জটিল হয়ে গেছে, এটি নিয়েও তার সাথে কথা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ডক্টর খলিলের সাথে হবে সেটা হলো যে সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। আপনারা দেখেছেন যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কাউকে পাঠাবে না। কদিন আগে কমনওয়েলথের দেশগুলোর অ্যাসোসিয়েশনের মহাসচিব এসেছিলেন, তিনিও বলে গেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবেন না। IRI যারা বাংলাদেশে থাকে, যারা কদিন আগে একটা ভুয়া জরিপ করে বলল যে 70%-এর মতো লোকজন ইউনূসকে সমর্থন করে, তারাও এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে না। এরকম 7টা প্রধান পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে আসবে না। মানে যেহেতু ইনক্লুসিভ নির্বাচন করার এখনো পর্যন্ত অবস্থা তৈরি হয়নি, ইউনূস এখনো ঘোষণা দেয়নি বা ইউনূস সরে যায়নি, সুতরাং এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে
লোক দেখানো একটা পক্ষপাত দুষ্ট দুর্বল নির্বাচন হবে, সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে সময় এবং অর্থের অপচয় করতে চায় না এসব জাতিসংঘ, কমনওয়েলথ, এইসব সংস্থাগুলো। তো এই জায়গায় আমেরিকা ট্রাম্প প্রশাসন ডক্টর খলিলকে ডেকেছেন এ কারণে যে বারবার তার কাছে এই ডক্টর খলিলের মাধ্যমেই কিন্তু মেসেজগুলো ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে, যে কাতারে মিটিং হয়েছে, দিল্লিতে মিটিং হয়েছে, যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। তো আমেরিকা এখন জানতে চায় যে বারবার বলা সত্ত্বেও কেন এই ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না, বা এখন এ পর্যন্ত কোনো ঘোষণা হচ্ছে না। এই বাংলাদেশের বর্তমানে নির্বাচনকে ঘিরে কি অবস্থা, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার জন্যই ডক্টর খলিলকে ডেকেছেন। অনেকেই বলার চেষ্টা করছে যে ডক্টর খলিল আসলে গিয়েছে এই যে এখন বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকান ভিসা অ্যাপ্লাই করে, বিশেষ করে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, তাহলে তাকে একটা বন্ড মানি ডিপোজিট হিসেবে দিতে হবে। তো এই বন্ড মানিটা যেন না দিতে হয়, এই তদবির করবার জন্য ডক্টর খলিলকে আমেরিকায় পাঠানো হয়েছে। এটি আসলে অসত্য তথ্য। ডক্টর খলিল আমেরিকায় যাবে সেটি আগেই সিদ্ধান্ত হয়েছে। তারপরে এই ট্রাম্প প্রশাসন এই ঘোষণাটা দিয়েছে যে 38টা দেশের এখন ভিসার সাথে, বিশেষ করে যদি ভিসা পায় তাহলে তার সাথে ভিসা বন্ড মানি দিতে হবে। আপনি মানে 38টা দেশের নাম দেখলে আপনি দেখবেন আমাদের দক্ষিণ এশিয়া আছে নেপাল, ভুটান, আর অধিকাংশ আফ্রিকার এই যে নাইজেরিয়া বা এরকম উগান্ডা, জিম্বাবুয়ে, গাম্বিয়া, মানে যে নামগুলো আপনারা নাম শুনলে বোঝা যায় যে দরিদ্র, গরিব, যুদ্ধপীত। তো সেই জায়গায় এখন বাংলাদেশের নাম উচ্চারণ হচ্ছে। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে 2041 সালে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য, 2030 সালের মধ্যে ক্ষুধা মুক্ত দেশ গড়বার জন্য এবং মধ্যমায়ের দেশ গড়বার জন্য একটা টার্গেট করেছিলেন এবং সেভাবে আগাচ্ছিলেন। ডক্টর ইউনূস সেখান থেকে একদম পা ধরে বাংলাদেশকে নিচে নামাচ্ছে এবং এখন বিশ্বের যে দেশগুলোর নাম শুনলে আমরা আমাদের চোখে এই ক্ষুধা মন্দা ভাসে, বাংলাদেশের নামটা সেই তালিকায় ঢুকে গেছে। ডক্টর ইউনূস এমন ম্যাজিক দেখাচ্ছেন যে তার ম্যাজিকের তুলনায় অনেকে বলেন এটা ইউনূস ম্যাজিক, আমি বলি এটা ডক্টর ইউনূসের গালে ডোনাল্ড ট্রাম্পের চপেটাঘাত। এবং এই যে এখন এই যে ভিসা বন্ড ফি, এই বন্ড ফিটা কি, যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে এক্সিস্টিং তাদের জন্য এটা প্রযোজ্য না, কিন্তু নতুন করে যারা ভিসা অ্যাপ্লাই করতে যাবে তখন ওই ভিসা অফিসার 3টা ক্যাটাগরি, হয় $5,000, নাহলে $10,000, নাহলে $15,000 তাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সো ভিসার ইন্টারভিউর সময় আপনাকে অফিসার বলে দেবে যে তুমি এত টাকা ডিপোজিট দাও। এই ডিপোজিট দেওয়ার অর্থ হলো যে আপনি যখন আমেরিকায় যাবেন এবং আপনি ওই ভিসার শর্ত অনুযায়ী আপনি যদি ফিরে আসেন তাহলে আপনি ওই টাকাটা ফেরত পাবেন, অথবা আপনি ভিসা পাওয়ার পরে গেলেন না তখনও আপনি ওই টাকাটা ফেরত পাবেন, অথবা আপনি আমেরিকায় আসলেন, আমেরিকা এয়ারপোর্ট থেকে আপনি ঢুকতে পারলেন না তখনও টাকাটা ফেরত পাবেন। কিন্তু আপনি যদি শর্ত ভঙ্গ করেন, আপনি যদি আপনার ভিসার মেয়াদের মধ্যে যদি ফিরে না আসেন তাহলে আপনার ওই টাকাটা হয়তো সরকার, মার্কিন সরকার রেখে দিতে পারে। হ্যাঁ, আর সবকিছু ঠিক থাকলে তো আপনি টাকা ফেরত পাবেন। কিন্তু সমস্যা হলো যে অনেকের পক্ষেই, বিশেষ করে মধ্যবিত্তের পক্ষে এতগুলো টাকা একসাথে দেওয়া এবং ওই টাকাটা ফেলে রাখা, হ্যাঁ, এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। তবে এখানে 38টা দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে, এটি আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার আর কি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই, তিনি হাসি হাসি মুখ করে আবার বলবেন। আবার এখন তার চামচারা বলতেছে যে ডক্টর খলিল গেছে এই ভিসার বন্ড মানির বিষয়টা ঠেকাতে। ডক্টর খলিল এই বিষয়ে আলোচনা করতে জানিনি, তাকে এই বিষয়ে ডাকাও হয়নি, অ্যান্ড হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, কারণ এই ভিসার বিষয়গুলো পল কাপুর কিংবা সার্জিও গার্ড দেখেন না। সুতরাং ডক্টর খলিল গেছে মূলত বাংলাদেশে একটা এই নেক্সট নির্বাচন নিয়ে কথা বলতে, এবং ডক্টর খলিল 12 তারিখে ফিরবেন। আর আমার ধারণা যে হয়তো একই ফ্লাইটে বাংলাদেশে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনিও আসতে পারেন আর কি। তো দেখা যাক ডক্টর খলিল বাংলাদেশের জন্য কি মেসেজ নিয়ে আসেন। আর ডক্টর ইউনূস, তার উপর আমেরিকান প্রশাসনের, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আশীর্বাদের হাত কখনোই মাথায় ছিল না, কিন্তু আমেরিকা তার স্বার্থের
বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে ডিল করছে এবং এই ডিলিংসটা মূলত ডক্টর খলিলের মাধ্যমেই করছে।